আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়নের বাংলা পরীক্ষাটা হবে 22 জুলাই। তোমাদের নবম শ্রেণী অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাংলা সিলেবাসটা হচ্ছে তোমাদের বইয়ের প্রথম 4টা অধ্যায়। আমরা গত পর্বে প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা দেখব নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং তার উত্তর। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এবছর বোর্ড থেকে পরীক্ষার আগের দিন এটা নির্দেশনা দেওয়া হবে। সেই মোতাবেক ভিডিও তৈরি করে তোমাদের সাথে আমরা অবশ্যই শেয়ার করব। আপাতত পরীক্ষার জন্য কীভাবে প্রিপারেশন নেবে তার জন্য এই ভিডিওগুলো তৈরি করা। তারপরে ভিডিওটা দেখো, আশা করি কিছুটা হলে উপকৃত হবে এবং পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তো তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। সেখান থেকে তোমাদের যে যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে। তো প্রথমে আমরা দেখব নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় অধ্যায়ের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন এবং উত্তর। প্রশ্ন 1, আম গাছের নিচে বসে সেই ব্যক্তির কেমন অনুভূতি হয়েছিল বলে মনে করো? কবিতাটিতে অসহায় ব্যক্তিটি মহারাজের অন্যায় আচরণে নিজের মাথা গোঁজার শেষ সম্বল 2 বিঘা জমিটুকু হারিয়ে ফেলে। সন্ন্যাসী বেশে দেশ থেকে দেশান্তরে ঘুরে বহুদিন পর তার সেই হারানো জমিতে নিজের আম গাছ দেখতে পেয়ে তার নিচে বসে মনের সেই পুরনো ব্যথা একটু কমাতে চায়। সেখানে বসে সে আম গাছের সঙ্গে জড়িয়ে তার বাল্যকালে নানা স্মৃতি স্মরণ করতে থাকে। এ সময় বাতাসে 2টি পাকা আম গাছ থেকে তার সামনে পড়লে সে অনেক আনন্দিত হয়। সে মনে মনে ভাবে আম গাছটি মনে হয় তাকে চিনতে পেরেছে আর সেজন্য তাকে আম দুটি দান করেছে। সুতরাং সব কিছু হারিয়ে ফেলার পরও আম গাছের নিচে বসে সেই ব্যক্তিটি তার সেই মুহূর্তে অনেক আবেগ আপ্লুত হয়েছিল। প্রশ্ন 2, জমিদার উপনের 2 বিঘা জমি কিনে নিতে চেয়েছিলেন কেন? জমিদার তার বাগানের দৈর্ঘ্য প্রস্থ সমান করার জন্য উপনের 2 বিঘা জমি কিনে নিতে চেয়েছিলেন। 2 বিঘা জমি কবিতার জমিদার অনেক জমির মালিক, অনেক সম্পত্তি ও প্রতিপত্তি থাকার পরও তার লোভের কোনো অন্ত নেই। তিনি দরিদ্র উপনের শেষ সম্বল 2 বিঘা জমির প্রতি নজর দেন। উপেনের বাড়ির পাশেই জমিদার তার বাগান করেছেন। সেই বাগানের সঙ্গে উপেনের 2 বিঘা জমি যুক্ত হলে বাগানটির দৈর্ঘ্য ও প্রস্থে সমান হয়। তাই জমিদার উপেনের শেষ সম্বল 2 বিঘা জমি কিনে নিতে চেয়েছিলেন। প্রশ্ন 3, রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি বলতে কী বোঝানো হয়েছে? প্রশ্নোক্ত চরণটিতে বিত্তশালীদের অধিক সম্পদের লোভে দরিদ্রদের সর্বস্ব হরণ করার বিষয়টি বোঝানো হয়েছে। সমাজে এক শ্রেণীর লুটেরা বিত্তশালী বসবাস করে, তারা প্রবল প্রতাপের সঙ্গে সমাজে অবস্থান করে, সাধারণ মানুষের সম্পদ লুট করে বিত্তশালী হয়। তারা অন্যায়কে ন্যায়, ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে, যে কোনো উপায়ে দরিদ্র ও অসহায়ের সম্পদ কুক্ষিগত করে, অন্যের ধন সম্পদ হরণ করে নিজে বিত্তশালী হয়। 2 বিঘা জমি কবিতার জমিদারও এমনই এক বিত্তবান। তিনি অনেক জমির মালিক হওয়া সত্ত্বেও উপনের সামান্য জমির প্রতি লোভ প্রতিষ্ঠিতি ফেলেছেন। তার শেষ সম্বল 2 বিঘা জমিটুকু মিথ্যা মামলা দিয়ে দখল করে নেন। প্রশ্নোক্ত বাক্যে বিত্তশালী কর্তৃক দরিদ্রদের সর্বস্ব গ্রাস করে নেওয়ার কথাই বোঝানো হয়েছে। প্রশ্ন 4, তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, ব্যাখ্যা করো। জমিদারের কোপানলে সর্বহারা উপেন মিথ্যা অপরাধে, চোর অপরাধে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে প্রশ্নোক্ত কথাগুলো বলে। উপেন একজন দরিদ্র কৃষক, অভাব অনটন আর দেনার দায়ে সব জমি হারিয়ে বাকি ছিল কেবল তার 2 বিঘা জমি। এটাও জমিদার মিথ্যা মামলা দিয়ে নিজের করে নেন। ভিটেমাটি হারিয়ে উপেন পথে পথে ঘোরে। একদিন নারীর টানে গ্রামে ফিরে এসে মিথ্যা দেনার ক্ষতে হারানো ভিটে বাড়ির পাঁচিলের পাশে শৈশবের স্মৃতিজড়িত আম গাছের নিচে এসে বসে। এমন সময় 2টি পাকা আম তার কোলের কাছে এসে পড়লে সেগুলোকে জননীর স্নেহের দান মনে করে গ্রহণ করে। এমন সময় মালি এসে তাকে চোর বলে গালাগালি করতে থাকে। পরে জমিদারের কাছে উপেনকে হাজির করা হলে সে আম দুটিকে ভিক্ষা চায়। তখন জমিদার তাকে সাধুবেশী চোর বলে মিথ্যা অপবাদ দেন। জয়ী জমিদার তার সর্বস্ব লুট করেছে সেই আজ তাকে চোর সাব্যস্ত করছে। উপেনের এই আক্ষেপেই প্রশ্নোক্ত চরণে ফুটে উঠেছে। প্রশ্ন 5, ফেরা গল্পের প্রেক্ষাপট কোনটি? এই গল্পে আলিফের মায়ের কেন মনে হয়েছিল যে আলিফকে সরকার ডাকবে? তোমাদের কি মনে হয় সরকার কি আসলে আলিফকে ডেকেছিল? ফেরা গল্পের প্রেক্ষাপট ছিল 1971 সালের মুক্তিযুদ্ধের বিজয়ের কাছাকাছি সময়। ফেরা গল্পে আলেফ একজন মুক্তিযোদ্ধা, দেশের জন্য প্রাণপণ লড়ে। নিজের জীবন বাজি রেখে সে দেশকে স্বাধীন করতে যুদ্ধ করেছে। যুদ্ধে সে পায়ে গুলি খেয়ে অল্পের জন্য রক্ষা পায়। তাই তার মা মনে করে দেশের জন্য যারা এত ত্যাগ স্বীকার করলো তারা সরকার অবশ্যই তাদেরকে ডেকে সহযোগিতা করবে। আমি মনে করি সরকার আলেফের মতো মুক্তিযোদ্ধাদের সাহায্য করতে ডাকেনি, কেননা দীর্ঘ 9 মাস যুদ্ধে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অনেকটা ভেঙে পড়েছিল। মুক্তিযোদ্ধাদের ডেকে সহায়তা করার মতো আর্থিক সচ্ছলতা সরকারের ছিল না।
তাই সেটি সরকারের পক্ষে করা সম্ভব হয়নি। এটা কিন্তু আমার নিজস্ব মতামত, তোমরা তোমাদের মতামতের ক্ষেত্রে ব্যক্ত করতে পারো, ঠিক আছে। প্রশ্ন 6, স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের দেশকে নিয়ে যে স্বপ্ন ছিল তা কি বর্তমান বাংলাদেশের স্বরূপে বিদ্যমান হয়েছে? না হলে তোমরা প্রত্যেকে নিজ নিজ স্থান থেকে দেশের জন্য কি করতে পারো? স্বাধীনতার পর মুক্তিযোদ্ধাদের দেশকে নিয়ে যে স্বপ্ন ছিল তা বর্তমানে বাংলাদেশের স্বরূপে অনেকাংশেই বিদ্যমান হয়েছে বলে আমি মনে করি। মুক্তিযোদ্ধারা বাংলাদেশকে একটি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখতেন, যেখানে মানুষ তাদের মৌলিক মানবিক চাহিদাগুলো যথাযথভাবে ভোগ করতে পারবে। বাংলাদেশকে একটি উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলেন তারা। বর্তমান বাংলাদেশের দিকে তাকালে স্পষ্টতই দেখা যায় মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণে এই দেশ অনেকটা এগিয়ে এসেছে। শিক্ষা, শান্তি, এটা হবে শান্তি, ঠিক আছে, এবং প্রগতিতে বিশ্বের বুকে বাংলাদেশ আজ অনেকটাই অগ্রগামী। আর এই দেশকে আরও উন্নত সমৃদ্ধশালী করতে আমরা দেশ ও জাতির প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্যগুলো নিজ নিজ অবস্থান থেকে যথাযথভাবে পালন করার মাধ্যমে আমরা অবদান রাখতে পারব। প্রশ্ন 7, প্রত্যুপকার গল্পে যেভাবে প্রত্যুপকার করা হয়েছে তোমার বাস্তব জীবনে তোমরা কখনো এভাবে প্রত্যুপকারের সম্মুখীন হয়েছো কিনা? প্রত্যুপকার গল্পে বহু বছর আগে জীবন রক্ষা করা এক ব্যক্তির প্রতি কৃতজ্ঞতা স্বীকার করার বিষয়টি তুলে ধরা হয়েছে। আমার বাস্তব জীবনেও এরকম প্রত্যুপকারের সম্মুখীন হয়েছি, নিচে তা উল্লেখ করা হলো। আমি তখন 7ম শ্রেণীতে পড়ি। স্কুল ছুটির পর বন্ধুদের সাথে বিকেলে প্রায় প্রতিদিনই মাঠে খেলাধুলা করতাম। আমাদের মাঠটি ছিল একটি জঙ্গলের পাশে, সেখানে বিষাক্ত সাপের বিচরণ ছিল। আশেপাশে আর কোথাও খেলার জায়গা না থাকায় বাধ্য হয়ে আমাদেরকে সেখানেই খেলতে হতো। তো একদিন আমি, আমার বন্ধু রাকিব, আমিন, সুলতান এবং অন্য বন্ধুদের সাথে মাঠে খেলছিলাম। আমরা সকলেই খেলায় মজেছিলাম। তো হঠাৎ আমি অনুভব করলাম আমার পায়ে কী যেন কামড় দিয়েছে। পরে দেখি একটি বিষাক্ত সাপ দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। পরে আমার বন্ধু রাকিব আমার পায়ের ক্ষতস্থানের উপরে তার গায়ের গেঞ্জিটা ছিঁড়ে বেঁধে দিয়ে দ্রুত একটি অটো দিয়ে আমাকে আমাদের জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। আমিন আমার বাড়িতে খবর দেয়। হাসপাতালের চিকিৎসক সব জেনে আমাকে অ্যান্টিভেনম দেয়। এভাবে আমি প্রাণ ফিরে পাই। তো কিছুদিন পর রাকিব অনেক অসুস্থ হয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে তাকে এ নেগেটিভ রক্ত জোগাড় করে দিতে হবে, ঠিক আছে। জোগাড় করে দিতে না পারলে তার অপারেশন হবে না। তো আমার রক্তের গ্রুপ ছিল এ নেগেটিভ। আমি মনে মনে ভাবলাম রাকিবের প্রতি কৃতজ্ঞতা স্বীকারে এটি একটা সুযোগ। তখন আমি তাকে সেদিন রক্ত দিলাম। তার অপারেশন সফলভাবে সম্পন্ন হলে সে দ্রুত সুস্থ হয়ে যায়। প্রশ্ন 8, প্রত্যুপকার গল্পটি কোন ভাষারীতিতে লেখা? এমন ভাষারীতি কি বর্তমানে কোথাও ব্যবহার হতে দেখেছো? প্রত্যুপকার গল্পটি সাধু ভাষারীতিতে লেখা। এটি লিখিত বাংলা ভাষার একটি সেকেলের রূপ। বর্তমানে এই ভাষারীতির ব্যবহার তেমন নেই বললেই চলে। তবে কিছু পুরাতন কাগজসমূহে সংস্কারের অভাবে এখনও সাধুই রয়ে গেছে। এগুলো পুনর্মুদ্রণের অভাবে হচ্ছে, যেমন জমির দলিলে। আবার কিছু কিছু পত্রিকার উপসম্পাদকীয় পাতায় কখনো কখনো সাধু ভাষার ব্যবহার দেখা যায়। আবার কিছু আঞ্চলিক ভাষায় সাধু ভাষার শব্দের ব্যবহার দেখা যায়, যেমন ময়মনসিংহের মানুষ নেই শব্দটির ব্যবহার নাই হিসেবে ব্যবহার করে অধিকাংশ সময়। আবার আইনজীবীরা কখনো কখনো বাংলায় তাদের রায় দেওয়ার জন্য সাধু রীতি ব্যবহার করে থাকেন। তবে অধিকাংশ ক্ষেত্রে এখন সাধু ভাষারীতির পরিবর্তে প্রমিত ভাষারীতি ব্যবহৃত হচ্ছে। শিক্ষার্থীর এই পর্যায়ে আমরা আলোচনা করব 9ম শ্রেণীর বাংলা দ্বিতীয় অধ্যায়ের কিছু রচনামূলক এবং বিশ্লেষণমূলক প্রশ্ন এবং তার উত্তর নিয়ে। প্রশ্ন 1, প্রমিত ভাষা বলতে কী বোঝো? অঞ্চলভেদে ভাষার ভিন্ন ভিন্ন রূপ থাকে। ভাষার এইসব রূপকে বলে আঞ্চলিক ভাষা। কোনো শব্দ অঞ্চলভেদে আলাদাভাবে উচ্চারিত হতে পারে, কিংবা একই অর্থ বোঝাতে আলাদা শব্দের প্রয়োগ হতে পারে। বাক্যের গঠনও অনেক সময় আলাদা হয়। আঞ্চলিক ভাষা সাধারণত মানুষের প্রথম ভাষা। এই ভাষাতেই মানুষ কথা বলা শুরু করে। গল্প, উপন্যাস, নাটকে বিভিন্ন চরিত্রের মুখে আঞ্চলিক ভাষার প্রয়োগ দেখা যায়। ভাষার এই আঞ্চলিক রূপ বিভিন্ন অঞ্চলের মানুষের মধ্যে পারস্পরিক যোগাযোগে কিছু সমস্যা তৈরি করে। সেই সমস্যা দূর করার জন্য ভাষার একটি রূপকে প্রমিত হিসাবে গ্রহণ করা হয়, যাতে সব অঞ্চলের মানুষ তা খুব সহজেই বুঝতে পারে। একই কারণে দেশের যাবতীয় আনুষ্ঠানিক যোগাযোগে, শিক্ষা কার্যক্রমে, দাপ্তরিক কাজে, গণমাধ্যমে, সাহিত্যকর্মে ভাষার প্রমিত রূপ ব্যবহৃত হয়। সকল অঞ্চলের মানুষ সহজে বুঝতে পারে ভাষার এমন রূপের নামই হচ্ছে প্রমিত ভাষা। প্রশ্ন 2, জীবের অবস্থান ও ঠোঁটের অবস্থার ভিত্তিতে স্বরধ্বনিগুলোকে একটি ছকে উপস্থাপন করো। জীবের অবস্থান ও ঠোঁটের অবস্থার ভিত্তিতে স্বরধ্বনিগুলো কীভাবে ছকে দেখানো যায়? যেমন জীবের অবস্থান, ঠিক আছে, আর ঠোঁটের অবস্থান, এগুলোর ভিত্তিতে সম্মুখ, মধ্য আর পশ্চাৎ। এখানে আছে কি উচ্চ, উচ্চ মধ্য, নিম্ন মধ্য আর নিম্ন। আমরা স্বরবর্ণগুলো দেখি, যেমন রস্যই, রস্যই এ, তারপর এ, আ, রস্যু, ও এবং অ। এই 7টা স্বরধ্বনিকে হচ্ছে আমরা এভাবে করে জীবের অবস্থান এবং ঠোঁটের অবস্থার ভিত্তিতে হচ্ছে আমরা ছকে স্থাপন করতে পারি। ক্লিয়ার?
এরপর দেখো প্রশ্ন 3 যেটা হবে, এটা প্রশ্ন লিখলাম না কারণ তোমাদের বই থেকেই হুবহু এই টাইপের প্রশ্ন আসতে পারে যে ফেরা গল্পের কথোপকথনে ব্যবহৃত 10টি বাক্য নিচের ছকে বাম কলামে লেখো আর ডান কলামে বাক্যগুলোর প্রমিত রূপ নির্দেশ করো। ঠিক আছে, তোমাদের এরকম 10টা বাক্য লিখতে হবে, আঞ্চলিক বাক্য, তার প্রমিত রূপগুলো লিখতে হবে। তো এটার অ্যান্সার তোমাদের আমি দিয়েছিলাম এর আগে, আজকে আবারও দেখাচ্ছি। দেখো, যেমন 1 নম্বরে হচ্ছে কি, যেটা দেওয়া ছিল যে এতদিন কনে ছিলি বাপ, এটা হবে কি এতদিন কোথায় ছিলি বাবা। আমরা আরও 10টা বাক্য দেখি। 1 নাম্বার, বউ ফিরে আইছে দেখেছিস, বউ ফিরে এসেছে দেখেছিস। 2 নাম্বার, তুই নড়াইয়ে ছিলি বাপ, তুই লড়াইয়ে ছিলি বাবা। 3 নাম্বার হচ্ছে, লোক আইছিল আমার খোঁজ নিতি, লোক এসেছিল আমার খোঁজ নিতে। 4 নাম্বার, স্যামরা করা আমারে কয়, এটার আনসার হবে কি ছেলেগুলো আমাকে বলে। 5 নাম্বার, আলেফের খোঁজ জানে কিডা, আলেফের খোঁজ জানে কে। 6 নাম্বার, একদিন মিলিটারি আইলো গায়ে আগুন দিতে, একদিন মিলিটারি আসলো গ্রামে আগুন দিতে। 7 নাম্বার, তাইলে গিলি কেন, তাহলে গেলে কেন। 8 নাম্বার, তা সরকার আমাকে ডাকবে কেন, তা সরকার আমাকে ডাকবে কেন। 9 নাম্বার, আমি মরতেছি নিজের জ্বালায়, আমি মারা যাচ্ছি নিজের জ্বালায়। 10 নাম্বার, তোমার আলেফ ছিল কনে কত দেখি, তোমার আলেফ ছিল কোথায় বলো তো দেখি। তারপর 4 নাম্বার প্রশ্ন আসতে পারে এটা, ঠিক আছে, কি বলা আছে এখানে যে এটা সমাধান আমাদের চ্যানেলে দেওয়া আছে, তোমরা হচ্ছে আমাদের চ্যানেলের প্লে লিস্টে গেলে সেখানে পেয়ে যাবে যে প্রত্যুপকার গল্প থেকে সাধুরীতির 10টি বাক্য নিচের ছকে দেওয়া আছে, এই বাক্যগুলোকে প্রমিত গদ্যরীতিতে রূপান্তর করে ডান কলমে লেখো। ঠিক আছে, এই যে বাক্যগুলো এখানে দেওয়া আছে, তোমরা হচ্ছে কষ্ট করে আমাদের চ্যানেলের প্লে লিস্ট অপশনে চলে যাবে, সেখানে গেলে তোমরা দেখবে যে এই ভিডিওগুলো দেওয়া আছে প্রতিটা পৃষ্ঠা নাম্বার অনুযায়ী, প্রত্যেকটা হচ্ছে অ্যাক্টিভিটি যে নাম্বার আছে এই নাম্বারগুলো অনুযায়ী ভিডিওগুলো সেখানে সুন্দর করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা একটু কষ্ট করে অ্যান্সারগুলো দেখে নেবে। ঠিক আছে, এটা একটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ। তারপর দেখো প্রশ্ন 5, সাধুরীতি বলতে কী বোঝো। সাধুরীতি হলো লিখিত বাংলা ভাষার একটি সেকেলে রূপ, একসময় লিখিত ভাষার আদর্শ রূপ হিসেবে এটি ব্যবহৃত হতো। 1920 শতকের প্রচুর সাহিত্যকর্ম এই রীতিতেই লেখা। এই রীতিতে কিছু কিছু সর্বনাম ক্রিয়া অনুসর্গের রূপ প্রমিত রীতির তুলনায় সাধারণত দীর্ঘতর হয়, যেমন তার, একে লেখা হয় কি তাহার, তোমাদের তোমাদিগকে, যাবে যাইবে, ভাবতে লাগলো ভাবিতে লাগলো, হতে হইতে, বাইরে বাহিরে ইত্যাদি। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এ ছিল আমাদের আজকে আলোচনা। এতক্ষণ আমরা দেখলাম নবম শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন বা অর্ধবার্ষিক পরীক্ষার বাংলা বিষয়ে 2য় অধ্যায়ের লিখিত পরীক্ষার জন্য কিছু নমুনা প্রশ্ন এবং উত্তর। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। পরবর্তী পর্বগুলো নিয়ে শীঘ্রই ভিডিও তৈরি করব, তোমরা সেগুলো অবশ্যই দেখবে, তাহলে পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে। তো সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।